চ্যাপ্টার 258 মার্ডার কেস। টানা বৃষ্টির কারণে কংক্রিটের রাস্তাটা বেশ নোংরা হয়ে গিয়েছিল। রাস্তার দুই পাশে একজন পূর্ণবয়স্ক মানুষের সমান উঁচু দুটো গ্যাসের বাতি জ্বলছিল। কাঁচের গায়ে বিন্দু বিন্দু জলকণা জমে থাকায় সেগুলোর আলো উজ্জ্বল হলেও কেমন যেন কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছিল। রাতের আঁধারের বুক চিরে একটা ভাড়ার ঘোড়ার গাড়ি ছুটে চলল। আশপাশের পথচারীদের মাথায় তখন হয়তো হ্যাট, নয়তো হাতে ছাতা। ঘোড়ার গাড়ির দেয়াল ঘেঁষে হেলান দিয়ে বসেছিল ক্লাইন মোরেত্তি। সে বেশ অলস ভঙ্গিতে ব্যাকল্যান্ড শহরের সন্ধ্যার রাস্তাঘাট দেখছিল আর মুগ্ধ হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে হঠাৎ করে বুঝতে পারল গাড়ির ভেতরের তাপমাত্রা অনেকটা কমে গেছে। কেমন একটা বিষণ্ণ আর কনকনে ঠান্ডা বাতাস যেন পাক খাচ্ছে চারদিকে। ক্লাইন চমকে উঠে মাথা ঘোরাল। সে দেখল কালো রঙের চমৎকার গথিক পোশাক পরা মিস বডিগার্ড তার ঠিক উল্টো দিকের সিটে বসে আছে। সে যে কখন এসে বসেছে ক্লাইন টেরি পায়নি। তার গলার স্বর ছিল খুব অদ্ভুত, যেন স্বপ্নের জগৎ থেকে ভেসে আসছে। ওই আই অফ উইজডম আমার উপস্থিতি টের পেয়েছিল। যেমনটা ভেবেছিলাম। ক্লাইন মাথা নাড়ল। সে মোটেও অবাক হয়নি। তার কাছে বেশ কয়েকটা জাদুকরী জিনিস আছে, হয়তো সেগুলোর কারণেই সে তোমাকে বুঝতে পেরেছিল। আমার তো সন্দেহ হয় যে তার পেছনে বড় কোনো দল বা সংগঠন কাজ করছে। তা না হলে শুধু নিজের ক্ষমতার জোরে আই অফ উইজডমের পক্ষে ৩০ বছরে বেশ কিছু শক্তিশালী জাদুকরী জিনিস জোগাড় করা একদম অসম্ভব একটা ব্যাপার। এর আগে ৭ জন বড় জলদস্যু অ্যাডমিরালের একজন হয়েও ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের কাছে শুধুমাত্র ক্রিপিং হাঙ্গার নামের একটাই জাদুকরী জিনিস ছিল। অবশ্য এমনও হতে পারে যে তার পছন্দ খুব উঁচু মানের ছিল, আর সাধারণ কোনো জাদুকরী জিনিস তার চোখেই ধরত না। কারণ শেষমেশ ওই ক্রিপিং হাঙ্গার সাথে থাকলে সে সব দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠত, আর তার প্রায় কোনো দুর্বলতাই থাকত না। হ্যাঁ, আই অফ উইজডম যে এতটা বড় লোক, এর পেছনেও নিশ্চয়ই খুব ভালো একটা কারণ আছে। সে এত গোপন সভার আয়োজন করেছে, আর একবার কোনো জাদুকরী জিনিস মনে ধরলে সেটা পাওয়ার জন্য সে পানির মতো টাকা খরচ করতেও পিছপা হতো না। তার সংগ্রহে যে কয়েকটা দামি জিনিস থাকবে সেটা খুব একটা অবিশ্বাস্য কিছু না। মনে হচ্ছে তার নিজের বাড়িতে একটা সোনার খনি আছে, অথবা সে নিজে একটা ব্যাংক চালায়। ক্লাইন মনে মনে একটু ব্যঙ্গ করল। ক্লাইন তাকে বিস্তারিত খুলে বলল না যে সে ধারণা করছে আই অফ উইজডম হয়তো চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি অথবা চার্চ অব দ্য গড অফ নলেজ অ্যান্ড উইজডম থেকে এসেছে। তার ভয় ছিল যে এসব বললে মিস বডিগার্ড ধরে ফেলবে ক্লাইন আসলে নতুন কোনো বিয়ন্ডার নয়। সোনালি চুলের মিস বডিগার্ড খুব হালকা করে মাথা নাড়াল, যেন সে ক্লাইনের সন্দেহের সাথে একমত হচ্ছে। হঠাৎ করেই তার কপালে ভাঁজ পড়ল। সে তার উল্টো দিকের জানালার দিকে তাকাল। খুব কড়া রক্তের গন্ধ। রক্তের কড়া গন্ধ। ক্লাইন বেশ অবাক হয়ে মাথা ঘোরাল এবং জানালার বাইরে তাকাল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভেতর সেখানে একটা নির্জন গলি দেখা যাচ্ছিল। গলির মুখের ঠিক কাছেই জমকালো পোশাক পরা একজন নারী মাটিতে পড়েছিল। ঠিক সেই সময় একজন পথচারী ওখান দিয়ে হেঁটে যাচ্ছিল। ভালো করে খেয়াল করতেই সে হঠাৎ তীব্র চিৎকার করে উঠল। সেই চিৎকারে ঘোড়াটা একটু ভয় পেয়ে চমকে উঠল। সাথে সাথে গাড়োয়ান শক্ত করে লাগাম টেনে ধরে ঘোড়ার গাড়ির গতি কমিয়ে দিল। গ্যাসের বাতির আলোতে ক্লাইন দেখতে পেল গলির মুখে পড়ে থাকা ওই নারীর ফ্যাকাশে মুখ। তার পেটে অনেক গভীর একটা কাটা দাগ ছিল। মনে হচ্ছিল যেন ভেতরের সব নাড়িভুঁড়ি কেউ খুঁড়ে বের করে নিয়েছে। তার চারপাশের মাটিতে রক্ত খুব ধীরগতিতে গড়িয়ে পড়ছিল। রক্তের রং ছিল গাঢ় লাল আর বেশ ঘন। এটা তো একজন দক্ষ প্রাক্তন নাইটহক হিসেবে ক্লাইনের মাথায় দ্রুত এরকম আরও অনেকগুলো ঘটনার কথা মনে পড়ে গেল। এ ধরনের ঘটনাগুলো বেশিরভাগ সময়ই শয়তানের উপাসনার সাথে জড়িত থাকত। আর শয়তানের উপাসনার কথা এলেই সেটা প্রায় সবসময় প্রাচীন কোনো সংগঠনের সাথে যুক্ত থাকত। এটা সেই ব্লাড স্যাংটিফাই সেক্ট যারা প্রথম 4th ইপকে আত্মপ্রকাশ করেছিল। পুরনো নথিপত্র অনুযায়ী শয়তানের উপাসনা করার জন্য তৈরি হওয়া এটা ছিল একটা অগোছালো ধরনের জোট। বেশ কয়েকটা তথাকথিত শয়তানের উপদল মিলে এটা তৈরি হয়েছিল, যেমন নোইস, আন্দারিয়েল এবং বেরিয়া গোষ্ঠী। তারা কেউ কারো অধীনস্থ ছিল না। মানুষকে শয়তানের ধর্মে দীক্ষিত করার জন্য তারা অনেক খুন করেছিল। সেই টিঙ্গেন শহরে নাইটহকদের হিসাবরক্ষক মিসেস ওরিয়ানা ঠিক এমনই একজন শিকার ছিলেন, যাকে সৌভাগ্যবশত বাঁচানো সম্ভব হয়েছিল। অবশ্য এই ধরনের সব অপরাধ যে তারাই করত তা কিন্তু নয়। অনেকের কাছে এই কাজগুলোকে খুব দারুণ মনে হতো, আর তারা এদের নকল করতে শুরু করেছিল। মনে হচ্ছে এটা ব্লাড স্যাংটিফাই সেক্টের কাজ, মিস বডিগার্ড ফেসফেস করে বলল। বলতে বলতেই তার শরীরটা দ্রুত স্বচ্ছ হতে শুরু করল এবং একসময় সে পুরোপুরি মিলিয়ে গেল। ক্লাইন তার কথা বুঝতে পেরেছে কিনা বা পুরো পরিস্থিতি সে ধরতে পেরেছে কিনা সেসবে তার কোনো ভ্রুক্ষেপই ছিল না। ততক্ষণে ঘোড়ার গাড়িটা অপরাধের সেই জায়গা পার হয়ে গিয়েছিল। ক্লাইন এটাও খেয়াল করল যে টহলরত পুলিশ ততক্ষণে সেখানে পৌঁছে গেছে। তাই সে ঘোড়ার গাড়ি থেকে নেমে ঘটনা পর্যবেক্ষণ করার বুদ্ধিটা মাথা থেকে ঝেড়ে ফেলল। এর বদলে সে রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া একজন সাধারণ নাগরিকের মতোই ভান করতে লাগল।
হ্যাঁ, সাধারণ নাগরিক মিস্টার মোরেত্তি ব্লাড স্যাংটিফাই সেক্ট ক্রিমিনাল পাথওয়ে অনুসরণ করে, যেটাকে ডেভিল পাথওয়ে বলেও ডাকা হয়। কথিত আছে যে সিকোয়েন্স 7-এর পর ওই নির্দিষ্ট বিয়ন্ডার ধীরে ধীরে পুরোপুরি শয়তানে পরিণত হতে থাকে। তবে বিশেষ কিছু পরিস্থিতি ছাড়া তারা শয়তানের ওই রূপ বাইরে প্রকাশ করে না। সিকোয়েন্স 9 ক্রিমিনালদের শরীর খুব শক্তিশালী হয়, তাদের প্রবৃত্তি হয় তীক্ষ্ণ, আর তাদের মধ্যে নানা ধরনের অপরাধ করার ক্ষমতা থাকে। কিন্তু তখনও তাদের ভেতরের বিবেক পুরোপুরি মরে যায় না। সিকোয়েন্স 8-এর প্রাচীন নাম হল কোল্ড ব্লাডেড, তবে বর্তমান সময়ে এর নাম দেওয়া হয়েছে আনউইংড অ্যাঞ্জেল। এর মানে হল ঠিক সেই মুহূর্ত থেকে তারা তাদের বিবেক হারিয়ে ফেলে আর যত সব জঘন্য আকাঙ্ক্ষায় মেতে ওঠে। তখন তাদের শরীরটা দেখতে সাধারণ মানুষের চেয়ে আরও অনেক বেশি অমানবিক হয়ে যায়। এছাড়াও তারা শয়তানের কিছু জাদুকরী ক্ষমতা লাভ করতে শুরু করে। সিকোয়েন্স 7 সিরিয়াল কিলার শয়তানের উপাসনা করা নিয়ে অনেক জ্ঞান আর আচার অনুষ্ঠান সম্পর্কে ধারণা রাখে। তারা বিশেষ ধরনের সিরিয়াল খুন করে শয়তানকে খুশি করতে ভালোবাসে। এর পরের সিকোয়েন্সগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ব্লাড স্যাংটিফাই সেক্ট আর ডেভিল পাথওয়ে নিয়ে সব তথ্য ক্লাইনের মনের পর্দায় দ্রুত ভেসে উঠল। বাইরের বৃষ্টিটা মনে হলো যেন হঠাৎ করে বেড়ে গেল। জানালার কাঁচের বৃষ্টির ফোঁটাগুলো একসাথে মিলে গড়িয়ে পড়তে লাগল। পুরো পৃথিবীটা যেন একেবারে চুপচাপ আর অস্পষ্ট হয়ে গেল। এত কিছু ভেবে কি লাভ? এই ধরনের বিষয়গুলো তো নিশ্চিতভাবেই কোনো না কোনো বিয়ন্ডার দল নিজেদের হাতে তুলে নেবে। তারা হতে পারে ম্যান্ডেটেড পানিশার অথবা নাইট হক। আমার তো এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। ক্লাইন মনে মনে বিড়বিড় করতে করতে হেসে মাথা নাড়াল। যখন সে 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে এল, ততক্ষণে সে ওই খুনের কথা প্রায় ভুলেই গেছে। সে সোজা পাশের বাড়িতে গেল এবং সামার পরিবারের সামনের দরজায় কড়া নাড়ল। সে মিসেস টেলিন সামারকে অনুরোধ করল মেরি যেন আগামীকাল বিকেলে প্রমাণ নিতে চলে আসে। এরপর সে নিজের হাত মুখ ধুল এবং পত্রিকা পড়তে বসল। পত্রিকা পড়ে সে ব্যাকল্যান্ড শহরের বর্তমান পরিস্থিতি আর খবরাখবর সম্পর্কে জানল। পরদিন শনিবার সকালে ক্লাইন খুব আয়েশ করে ধীরে ধীরে তার সকালের নাস্তা খেল। তারপর নতুন ডেভেলপ করা ছবিগুলো আনতে সে বাইরে বেরিয়ে পড়ল। সে এমন একটা ছবি বেছে নিল যেটাতে মিস্টার গেল আর এরিকা টেইলরের চেহারা সবচেয়ে ভালো বোঝা যাচ্ছিল, আর ওই ছবিটাতেই তাদের ভেতরের উত্তেজনা সবচেয়ে বেশি ফুটে উঠেছিল। ছবিগুলো সাবধানে গুছিয়ে রাখার পর মিসেস মেরি আসার আগেই সে রাইস পুলিশ স্টেশনে চলে গেল। সেখানে গিয়ে সে 10 পাউন্ডের সেই জামিনের টাকা সফলভাবে ফেরত পেল। এই সব কাজ করার ফাঁকে সে আসল সার্জেন্ট ফ্যাক্সিনকে দেখতে পেল। তাকে দেখে ক্লাইনের ভেতরে কিছুটা অস্বস্তি কাজ করল। নিজের অ্যাকাউন্ট থেকে নগদ 500 পাউন্ড তুলে নেওয়ার পর ক্লাইনের সারা সকালের ব্যস্ততার অবসান হল। তার সব কাজ অবশেষে শেষ হল। দুপুরের খাবার বানানোর আগে সে একবারে পুরো 600 পাউন্ড মিস বডিগার্ডের হাতে তুলে দিল। তার নিজের কাছে তখন বেঁচে রইল মাত্র 146 পাউন্ড 8 সলি আর 5 পেন্স। এটাই ছিল তার হাতে থাকা একমাত্র জমানো টাকা। মিস জাস্টিস ছাড়া আমার আর কোনো ধারদেনা নেই। ক্লাইন নিজের জন্য চমৎকার একটা টি-বোন স্টেক রান্না করল। এরপর তার ওপর ভালো করে ব্ল্যাক পেপার সস ছড়িয়ে দিল। বেশ ফুরফুরে মেজাজে সে যখন মাঝারি ভাজা স্টেকের স্বাদ উপভোগ করছিল, ঠিক তখনই হঠাৎ করে তার বাড়ির ডোরবেল বেজে উঠল। সেই শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল। মিসেস মেরি? কিন্তু এত তাড়াতাড়ি কেন? ক্লাইন বেশ অবাক হল। সে তার ছুরি আর কাঁটা চামচ নামিয়ে রেখে দরজার দিকে এগিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার চেহারা তার মনের পর্দায় ভেসে উঠতেই সে 2 সেকেন্ডের জন্য থমকে দাঁড়াল। বাইরে দাঁড়িয়ে আছেন সেকেলে স্টাইলের একজন বয়স্ক ভদ্রলোক। তার গায়ে হালকা ধূসর রঙের একটা ওভারকোট, মাথায় সিল্কের উঁচু হ্যাট। তার হাতে কালো আর সোনালি রঙের চমৎকার একটা ছড়ি। তার চোখ দুটো ছিল ধারালো নীল রঙের। তার কানের দুপাশের চুলে একটু একটু পাক ধরে সাদা হয়ে গেছে। তার মুখের বলি রেখাগুলো বেশ গভীরে খোদাই করা ছিল। এর কারণে তার মুখের চামড়া যেন একটু ঝুলে পড়েছে বলে মনে হচ্ছিল। আমি কি জানতে পারি আপনি কাকে খুঁজছেন? দরজা খুলে ক্লাইন জিজ্ঞেস করল। বয়স্ক ভদ্রলোক বেশ কড়া মিটসিয়াশায়ের উচ্চারণে বললেন, তুমিই কি শার্লক গোয়েন্দা মোরেত্তি? আপনার কি আমাকে কোনো কাজের দায়িত্ব দেওয়ার আছে? ক্লাইন মাথা নেড়ে সম্মতি জানাল এবং রাস্তা ছেড়ে দাঁড়াল। সে বয়স্ক ভদ্রলোককে পথ দেখিয়ে বসার ঘরে নিয়ে এল। সে 2 সেকেন্ড ইতস্তত করে তারপর জিজ্ঞেস করল, আপনি কি চা খাবেন নাকি কফি? দয়া করে 1 কাপ গরম পানি দাও। বয়স্ক ভদ্রলোক ততক্ষণে তার হ্যাট খুলে রেখে বসে পড়েছেন। খুব ভালো, ব্যাপারটা একদম সোজা। হয়তো চা দেওয়া আর ঘরদোর পরিষ্কার করার জন্য আমার একজন সহকারী রাখা উচিত। ক্লাইনের মন যখন এসব ভাবনায় ডুবেছিল, তখন সে রান্নাঘরের দিকে ঘুরে একটা গ্লাস ভালো করে ধুয়ে নিল। বয়স্ক ভদ্রলোকের সামনে গরম পানির গ্লাসটা নামিয়ে রেখে সে সোফার দিকে এগিয়ে গেল। তারপর 2 হাত ভাঁজ করে সেখানে বসল। আমি আপনাকে কি নামে ডাকতে পারি? মিলেট কার্টার। বয়স্ক ভদ্রলোক খুব সাধারণভাবেই উত্তর দিলেন। মিস্টার কার্টার, আপনি আমাকে ঠিক কী কাজের দায়িত্ব দিতে চান?
ক্লাইন কোনো ভনিতা না করেই সরাসরি জিজ্ঞেস করল। কথা বলার ফাঁকেই সে খুব নিঃশব্দে তার স্পিরিট ভিশন চালু করে মিস্টার কার্টারকে পর্যবেক্ষণ করতে লাগল। এই বয়স্ক ভদ্রলোকের স্বাস্থ্য তো বেশ ভালো। তার বাম পায়ের জয়েন্টের রঙে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে, সম্ভবত বাত। তার আবেগের রং বেশিরভাগটাই নীল, যা শান্তভাবে চিন্তা করার প্রমাণ দেয়। তবে এর মাঝে কিছুটা দুশ্চিন্তার ছাপও আছে। মাত্র এক নজর দেখেই ক্লাইন একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছে গেল। মিলেট কার্টার সাদা চীনামাটির কাপটা হাতে তুলে নিলেন। কাপের গায়ে হাত বোলাতে বোলাতে তিনি বললেন, ব্যাপারটা হলো আমি উইলিয়াম স্ট্রিটে একটা বাড়ি কিনেছি। আমি মিডসিয়াশায়ার থেকে এসেছি, আর ব্যবসার খাতিরে আমাকে এখন ব্যাকল্যান্ড শহরেই পাকাপাকিভাবে থাকতে হবে। উইলিয়াম স্ট্রিট জায়গাটা আবার কোথায়? ব্যাকল্যান্ড শহরে আসার পর ক্লাইনের এখনও 1 মাসও পার হয়নি। কোথাও যাওয়ার জন্য তাকে হয় ম্যাপ দেখতে হতো, নয়তো নিজের অনুমানের ওপর নির্ভর করতে হতো। তবুও সে আপ্রাণ চেষ্টা করল নিজেকে খুব শান্ত আর নির্ভরযোগ্য একজন মানুষ হিসেবে তুলে ধরতে। মিলেট কার্টার ক্লাইনের দিকে তাকালেন। তার চোখের দিকে তাকিয়েই তিনি বলে চললেন, শোনা যায় যে এই বাড়ির আসল মালিক ছিলেন একজন দেউলিয়া ভিসকাউন্ট। সেটা প্রায় 2 থেকে 3 দশক আগের কথা। বেশ কয়েকবার হাত বদল হওয়ার পর শেষমেশ আমি বাড়িটা কিনেছি। আমার ইচ্ছে ছিল আধুনিক স্টাইলে বাড়ির কিছুটা মেরামত কাজ করানোর, কিন্তু আমি বেজমেন্টের ভেতর একটা লুকানো গোপন দরজা খুঁজে পাই, যেটা বেশ বড় একটা মাটির নিচের কাঠামোর দিকে চলে গেছে। ভেতরটা হয়তো নিরাপদ নাও হতে পারে। এই কথা চিন্তা করে আমি আপাতত মেরামত কাজ বন্ধ রেখেছি, আর আমি আমার কর্মী ও কর্মচারীদেরও সেখানে হুড়মুড় করে ঢুকতে বারণ করে দিয়েছি। আমি আশা করছি মাটির নিচের ওই জায়গাটার আসল অবস্থা বুঝতে তুমি আমাকে সাহায্য করতে পারবে। মাটির নিচের কাঠামো প্রাচীন কোনো ধ্বংসাবশেষ নাকি কোনো গুপ্তধন? ক্লাইন একটু ভেবে বলল, আপনি পুলিশকে ডাকেননি কেন? আমার মতো একজন প্রাইভেট গোয়েন্দা যা যা জোগাড় করতে পারবে, পুলিশের হাতে তার চেয়ে 100 গুণ বেশি লোকবল আর ক্ষমতা আছে। ওরা খুঁজলে ফলাফল নিশ্চিতভাবেই অনেক ভালো আর নির্ভরযোগ্য হবে। মিলেট কার্টার তার নাকের ওপরের অংশে হাত ঘষলেন। আমি চাই না খুব বেশি মানুষ এই ব্যাপারটা সম্পর্কে জানুক, বিশেষ করে সরকার তো নয়ই। আমি যদি নিশ্চিত হতে পারি যে মাটির নিচের ওই জায়গায় কোনো বিপদ নেই, তবে আমার ইচ্ছে আছে জায়গাটাকে এই বাড়িরই একটা অংশ হিসেবে ব্যবহার করার। আমি জানি কাজটা তোমার জন্য বেশ ঝুঁকির, আর এর জন্য আমি তোমাকে 50 পাউন্ড দিতেও রাজি আছি। তবে তুমি 3 জনের বেশি সহকারী সাথে নিতে পারবে না, আর পরিস্থিতি বুঝে আমি পরে আরও কিছু বাড়িয়ে দিতে পারব। 50 পাউন্ড, এটা তো বেশ বড় একটা অঙ্ক। আমি যদি কোনো সাধারণ গোয়েন্দা হতাম, তবে এটা আমার 2-3 মাসের রোজগারের সমান হতো। সে এই ব্যাকল্যান্ড শহরে একদম নতুন এসেছে, আর অন্য কোনো গোয়েন্দাকে সে চেনে না। হয়তো সে লোক খোঁজার জন্য শুধুই পত্রিকা ঘেঁটেছে, আর শেষমেশ আমার কাছেই এসে হাজির হয়েছে। ক্লাইন কয়েক সেকেন্ডের জন্য ইতস্তত করল। আমাকে একটু ভাবতে দিন। হঠাৎ করেই ক্লাইন খুব দুঃখিত হওয়ার মতো করে হাসল। সে নিজের পেছনের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাকে একটু বাথরুমে যেতে হবে। মিলেট কার্টার হালকা করে মাথা নাড়ালেন এবং গরম পানিতে এক চুমুক দিলেন। বাথরুমে ঢুকে কাঠের দরজাটা বন্ধ করার পর ক্লাইন আয়নার দিকে তাকাল। তারপর সে একটা তামার পেনি বের করল। যেহেতু মিস বডিগার্ড তার সাথে সাথেই আছে, তাই সে ধূসর কুয়াশার ওপরে গিয়ে ব্যাপারটা নিশ্চিত করতে পারবে না। এখন তাকে তার নিজের ভবিষ্যৎ গণনা করার ক্ষমতার ওপরই নির্ভর করতে হবে। আমার এই কাজের দায়িত্বটা নেওয়া উচিত। ক্লাইন একটানা 7 বার মন্ত্র পড়ল। তারপর মুদ্রাটা উপরের দিকে ছুঁড়ে দিয়ে সেটার নিচে পড়ার দিকে নজর রাখল। ঠাস! তামার মুদ্রাটা ঠিক তার হাতের তালুতে এসে পড়ল। রাজার ছবি দেওয়া পিঠটা ওপরের দিকে ছিল, যার মানে হল উত্তরটা ইতিবাচক। ক্লাইন খুব আলতো করে মাথা নাড়াল। তারপর সে বাতাসে ফিসফিস করে জিজ্ঞেস করল, তোমার অনুমান কি বলছে? মিস বডিগার্ডের চেহারা খুব দ্রুত আয়নার ভেতর ভেসে উঠল। সে একদম ভাবলেশহীন মুখে উত্তর দিল, এখানে কিছুটা বিপদের সম্ভাবনা আছে, তবে সেটা খুব একটা বড় কিছু না। খুব ভালো। ক্লাইন তার মুদ্রাটা পকেটে রেখে দিল। সে হাত ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে বসার ঘরে ফিরে এল। সে মিলেট কার্টারের দিকে তাকাল এবং হাসি মুখে বলল, আমি আপনার এই কাজের দায়িত্ব নিচ্ছি।